Hello students. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের 1 নম্বর আইটেম শেষ না? ইয়েস ম্যাম। 1 নম্বর আইটেম শেষ হচ্ছে? আচ্ছা। 2 নাম্বার আমি আজকে পড়াচ্ছি 2 নাম্বার আইটেমটা, ঠিক আছে? তো 2 নম্বরের আইটেমে আছে হচ্ছে সেন্সরি সিস্টেম, হ্যাঁ? কতজন জয়েন করেছে? 39। তোমাদের কি 65 না স্টুডেন্ট? ইয়েস ম্যাম। এখনো তো সবাই জয়েন করেনি। আচ্ছা, আমি তাহলে সেন্সরি সিস্টেম শুরু করছি। তোমরা জানো যে নার্ভাস সিস্টেমের কি কি আছে? কি কি নিয়ে তৈরি নার্ভাস সিস্টেম? বলো তো একজন। ম্যাম মেইনলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল বলো। নার্ভাস সিস্টেম। হ্যাঁ, ম্যাম মেইনলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। একটা হবে তোমার এটা ইটস লাইক এ কম্পিউটারের মতো, হ্যাঁ? তার কি থাকবে? একটা ইনপুট দিতে হবে, তাই না? আমরা কি মাউসের মাধ্যমে ক্লিক করে ইনপুট দেই না? জি হ্যাঁ? ম্যাম। হ্যাঁ, তাহলে এটা তো জাস্ট লাইক এ কম্পিউটার। জি ম্যাম, সেন্ট্রাল প্রসেসিং জোন। হ্যাঁ, সেন্সরি ইনপুট, তারপর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমরা বলি কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ, তাই না? ইনপুট যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেন্সরি। এরপরে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে সিপিইউ মোটরের সাথে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেনের সাথে তুলনা করা হয়। এরপরে যেটা আউটপুট দিচ্ছে মনিটরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি মোটর, তাই না? মোটর সিস্টেম। এরপরে আর আদার্স কিছু আছে, স্টোরেজ অফ ইনফরমেশন, মেমোরি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের objectives হচ্ছে at the end of this session you will be able to learn define receptor potential, learn properties of receptor, learn ascending tract, the functions of the tract and somatosensory cortex. তা আমরা এগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এগুলো নিয়েই আজকে আমাদের পড়া। তো আজকে হাফ পড়াবো, আগামীকাল আবার আরেকটা পড়াবো। আজকে রিসিপ্টার পর্যন্ত পড়াবো, কাল এরপরে সোমবার দিন আবার ট্র্যাক পড়াবো। সোমবারে আমি 7:30টায় ক্লাসটা নিতে চাচ্ছি, কোনো সমস্যা নাই তো না? 7:30টায় ক্লাসটা নিলে কোনো সমস্যা আছে? নো ম্যাডাম। আচ্ছা, কথাই কেউ বলে না, কি ব্যাপার? সবাই কি ঘুমায় গেছে নাকি? ঘুমাচ্ছ নাকি সবাই? নো ম্যাম। আচ্ছা, তাহলে প্রথমে আসছে আমাদের সেন্সরি সিস্টেমের প্রথমে হচ্ছে রিসিপ্টর। আমরা একজন কি রিসিভ করে, তাই না? আমরা মাউসে যে ক্লিক করি সেটা কি রিসিভ হয়ে তারপরে ওয়্যার দিয়ে সেটা চলে যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, হ্যাঁ, যেটা আমরা বলি ব্রেন। তাহলে সেন্সরি রিসিপ্টর, তারপরে এফারেন্ট নার্ভ, মানে হচ্ছে সেন্সরি নার্ভ, এফারেন্ট নার্ভ ও সেন্সরি নার্ভ। এরপরে এটা কোথায় চলে যাবে? ব্রেনে চলে যাবে। ব্রেনে গিয়ে তারপরে এটা প্রসেস হয়ে তারপরে এটা মোটর আউটপুট হবে, মোটর হিসাবে এটার কাজ প্রকাশিত হবে। তাহলে ইনপুটটা দেয় কে? সেন্সরি, এবং এটা রিসিভ করে কে? রিসিপ্টর। তাহলে রিসিপ্টর, হোয়াট ইজ রিসিপ্টর? ডেফিনেশন অফ রিসিপ্টরের ডেফিনিশন কি? The sensory receptors are a specialized structure that can be stimulated by environmental changes as well as by changes within the body. তাহলে রিসিপ্টর হচ্ছে একটা স্পেশালাইজড স্ট্রাকচার, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে এটা স্টিমুলেশন দেওয়া যায়,
আবার আমাদের বডির ভিতরেও কোনো চেঞ্জ হলে সেখানেও কত আমাদের বডির ভিতরে যে রিসেপ্টর আছে সেখানেও তারা স্টিমুলেটেড হয়। যেমন আমাদের সারফেস অফ দ্য বডির মধ্যে যেমন আছে পেইন রিসেপ্টর, পেইন, টাচ, টেম্পারেচার, হ্যাঁ, যেমন কোল্ড, ওয়ার্ম, এগুলো রিসেপ্টর, পেইন রিসেপ্টর। তাহলে এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে আমরা এখানে এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে রিসেপ্টর সেভাবেই স্টিমুলেটেড হচ্ছে। তুমি এখন হচ্ছে শীতকাল, তাহলে আমাদের রিসেপ্টর গুলো শীতকালের যে রিসেপ্টর, কিন্তু কোল্ড রিসেপ্টর গুলো হচ্ছে কি স্টিমুলেটেড হচ্ছে এবং আমরা শীত অনুভব করছি। তারপর হচ্ছে উইদিন দ্য বডি রিসেপ্টর কি আছে তোমরা একটু পড়ে আসছিল সিবিএস এ, বলো তো দেখি কি আছে আমাদের রিসেপ্টর, কি আছে বডির ভিতরে মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, এই তো ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর হচ্ছে ব্লাড প্রেশার ডিটেক্ট করে, তাই না? তারপরে কেমো রিসেপ্টর পড়েছিলে, অ্যাওটিক রিসেপ্টর পড়েছিলে, তাই না? ব্লাড প্রেশারে পড়েছিলে, ঠিক না? হ্যাঁ, তাহলে এরা হচ্ছে রিসেপ্টর, যারা হচ্ছে ব্লাড প্রেশারের উঠানামা ডিটেক্ট করে। এছাড়াও অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, পেরিফেরাল কেমোরিসেপ্টর আমরা পড়েছিলাম না রেসপিরেটরি ট্র্যাক্টে, রেসপিরেটরি সিস্টেমে পেরিফেরাল কেমোরিসেপ্টর, এরা হচ্ছে অক্সিজেন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বডির ডিটেক্ট করে। এছাড়া অসমো রিসেপ্টরও আছে হাইপোথ্যালামাসে, অসমোলারিটি ডিটেক্ট করে। হ্যাঁ, তাহলে আমাদের বডির ভিতরেও এরকম অনেক রিসেপ্টর আছে যেটা আমাদের বডির চেঞ্জের সাথে সে ডিটেক্ট করতে পারে অনেক কিছু। তাহলে ইনপুট অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ provided by sensory receptor that detect touch sensory stimuli as touch, sound, light, pain, cold, warmth. ঠিক আছে, তাহলে ইনপুট হচ্ছে আমরা দিচ্ছি সেন্সরি রিসেপ্টরের সাথে, এবং সেই সেন্সরি কি কি, যেমন টাচ, সাউন্ড, লাইট, পেইন, কোল্ড, ওয়ার্ম, এটসেট্রা। Differential sensitivities, that is each type of receptor is highly sensitive to one type of stimulus for which it is designed and yet is almost non-responsive to other types of sensory stimuli. তাহলে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটিস হচ্ছে রিসেপ্টর হচ্ছে ডিজাইন ফর অনলি ওয়ান টাইপ অফ স্পেসিফিক স্টিমুলেশন। এখন পেন রিসেপ্টর কখনোই কোল্ড বা ওয়ার্ম রিসিভ করবে না, কোল্ড রিসেপ্টর কখনো ওয়ার্ম সেন্সেশন রিসিভ করবে না, টাচ কখনো প্রেসার সেন্সেশন রিসিভ করবে না। এই প্রত্যেকটা জন্য স্পেসিফিক রিসেপ্টর, টাচের জন্য টাচ, সাউন্ডের জন্য সাউন্ড, লাইটের জন্য লাইট, পেনের জন্য পেন, কোল্ডের জন্য কোল্ড, ওয়ার্মের জন্য ওয়ার্ম। তাহলে হচ্ছে আমরা সাউন্ড যে রিসেপ্টর, সাউন্ড রিসেপ্টর আমাদের যে হেয়ার সেল আছে, আমাদের কানে হেয়ার সেল আছে, এই হেয়ার সেল হচ্ছে রিসেপ্টর। লাইট হচ্ছে আমাদের চোখে আছে রডস অ্যান্ড কোন, যেটা কোন হচ্ছে লাইট ডিটেক্ট করে, সেটা হচ্ছে কোন। তাহলে কোন রডস হচ্ছে ডিম লাইট, রডস হচ্ছে ডিম লাইট ডিটেক্ট করে, তাহলে রডস অ্যান্ড কোন হচ্ছে লাইট রিসেপ্টর। পেন রিসেপ্টর হচ্ছে তোমার ফ্রি নার্ভ পেন্ডিং, এরা হচ্ছে পেন ডিটেক্ট করে। কোল্ড হচ্ছে কোল্ড রিসেপ্টর অ্যান্ড ওয়ার্ম রিসেপ্টর, কোল্ড এবং ওয়ার্ম ডিটেক্ট করে। তাহলে এবার এই ধরনের বিভিন্ন রকম রিসেপ্টর গুলো একদম স্পেসিফিক দে আর ডিজাইন ফর একদম স্পেসিফিক সেন্সিটিভিটি। আচ্ছা, হোয়াট ইজ মডালিটিস অফ সেন্সেশন, আমরা যেমন ইয়েতে পড়বো টেস্টের সময় যখন পড়বো যে আমাদের টেস্ট কি কি আছে, যেমন সুইট, সাওয়ার, তারপরে বিটার, হ্যাঁ, উমামি, এরকম বিভিন্ন ধরনের টেস্ট আছে। হ্যাঁ, মিষ্টি, লবণ, তারপরে কি বলে টক, ঝাল, মিষ্টি। তো এই ধরনের যে সেন্সেশন আছে, এই আমাদেরও সেন্সেশন হচ্ছে বিভিন্ন টাইপের আছে, যেমন বললাম এতক্ষণ কোল্ড, ওয়ার্ম, পেইন, টাচ, ভাইব্রেশন, তারপরে সাউন্ড, লাইট, এগুলো সবই হচ্ছে এক একটা মডালিটিস অফ সেন্সেশন। তাহলে each of the principal types of sensation that we can experience
এই যে আমরা যে বিভিন্ন ধরনের সেন্সেশন গুলো যে এক্সপেরিয়েন্স করছি সেটাই হচ্ছে মডালিটিস অফ সেন্সেশন। এক্সাম্পল হচ্ছে পেইন, টাচ, সাইট, সাউন্ড and so forth is called the modality of sensation. An example হচ্ছে if a pain fiber is stimulated, the person perceive pain regardless of what type of stimulus excite the fiber. তাহলে আমি যদি পেইন ফাইবারকে স্টিমুলেট করি, পেইন রিসেপ্টরকে স্টিমুলেট করি, তাহলে পেইন ফাইবার স্টিমুলেটেড হবে এবং সে পারসন হচ্ছে পেইন স্টিমুলেশন করবে। অন্য কিছু স্টিমুলেশন, অন্য কিছু সে অনুভব করবে না, সে পেইন স্টিমুলেশন করবে, পেইন অনুভূত করবে। সিমিলারলি ফাইবারস ফ্রম দ্য রেটিনা, রেটিনাতে যদি আমি লাইট ফেলি, মানে রেটিনাতে যদি আমরা লাইট ফেলি তাহলে রডস এন্ড কোন স্টিমুলেটেড হবে। সেই ক্ষেত্রে এখানে রিসিপ্টর রডস এন্ড কোন। তারপর ওখান থেকে অপটিক নার্ভ চলে গিয়ে যাচ্ছে আমাদের অক্সিপিটাল লোবে, আমরা দেখতে পাচ্ছি। The fibers from the ear terminate in the specific area of the brain. আমাদের এয়ার যে এয়ারে আছে হেয়ার সেল, এই যে হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি, এই যে অর্গান অফ কর্টির হেয়ার সেল তোমরা পড়বে, এটা যখন স্পেশাল সেন্স পড়বে এটা অর্গান অফ কর্টি সম্পর্কে একটা শর্ট নোটও আসে। তো অর্গান হেয়ার সেলস অফ অর্গান অফ কর্টি সে সাউন্ড রিসিভ করে, তারপরে হচ্ছে এটা অডিটরি নার্ভ, অডিটরি নার্ভ দিয়ে কোথায় আমাদের চলে যায় সাউন্ডের আমাদের কোথায় কর্টেক্সটা, কোথায় কোন কর্টেক্সে সাউন্ড রিসিভ হয়? অডিটরি কর্টেক্স। কোন কর্টেক্সে সাউন্ড? অডিটরি কর্টেক্স। অডিটরি কর্টেক্সটা কোন কর্টেক্স? কোন কর্টেক্স বলো তো? প্রাইমারি অডিটরি কর্টেক্স। টেম্পোরাল লোবে প্রাইমারি অডিটরি কর্টেক্স। হ্যাঁ, সুপিরিয়র টেম্পোরাল লোব, তাই না? আচ্ছা, লেবেল লাইন প্রিন্সিপাল। লেবেল লাইন প্রিন্সিপাল হচ্ছে the specificity of nerve fiber for transmitting only modality of sensation is called the label line principle. একই কথা, বারবার একই কথা, যে একটা সেন্সেশন একটা নার্ভ, স্পেসিফিক নার্ভ ক্যারি করবে। যেমন পেনের জন্য পেন ফাইবার, হ্যাঁ, টাচের জন্য টাচ ফাইবার, কোল্ডের জন্য কোল্ড ফাইবার। তাহলে যে এইটাকে আমরা বলছি লেবেল লাইন প্রিন্সিপাল। The specificity of nerve fiber transmitting only one modality of sensation. Pain শুধু পেইনই ক্যারি করবে, তাহলে এটাকে আমরা বলছি লেবেল লাইন প্রিন্সিপাল। ঠিক আছে, অনেক সময় রিটেনে একটা লেজ হিসাবে দিয়ে দেয়, রিটেনে একটা লেজ হিসেবে 1 নম্বরে দিয়ে দেয়। What is label line principle? The specificity of nerve fiber transmitting only one modality of sensation is called label line principle. স্টুডেন্ট সংখ্যা কি কমে গেছে? আগে কি সবাই আসতো, এখন কি কেউ কি আসে টাসে না, ক্লাস করতে ইচ্ছা করে না? না, অনলাইনে ক্লাস করতে করতে সবার অবস্থা কাহিল, ভালো লাগে না, তাই না? ভালো লাগে না অনলাইনে ক্লাস করতে, ঠিক কি না? ঠিক ঠিক কথা নাই, হ্যাঁ? হাফ হাফ আসছে, বাকি হাফ কোথায় চলে গেছে? আচ্ছা, এখন আসো টাইপস অফ সেন্সরি রিসিপ্টর। এটা রিটেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। 5 স্টার হোটেল, এটা 5 স্টার দিয়ে দাও। মানে এটা মানে রিটেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাসিফাই সেন্সরি রিসিপ্টর, ক্লাসিফাই সেন্সরি রিসিপ্টর অথবা টাইপস অফ সেন্সরি রিসিপ্টর, এভাবে রিটেনে আসে। তাহলে তোমরা হচ্ছে 5 বেসিক টাইপস অফ সেন্সরি রিসিপ্টরস: মেকানোরিসিপ্টরস, থার্মোরিসিপ্টরস, নোসিসেপ্টরস, ইলেকট্রোম্যাগনেটিক রিসিপ্টরস, কেমোরিসিপ্টরস। ঠিক আছে, এখন হচ্ছে মেকানোরিসিপ্টর। মেকানো তোমাকে জিজ্ঞেস করবে এর মধ্যে থেকে যে মেকানোরিসিপ্টর বলতে কি বুঝো, নোসিসেপ্টর বলতে কি বুঝো, ইলেকট্রোম্যাগনেটিক রিসিপ্টর বলতে কি বুঝো, এভাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে ভাই। তাহলে মেকানোরিসিপ্টর হচ্ছে detect mechanical compression or stretching of the receptor or of tissue adjacent to the receptor. তাহলে মেকানিক্যাল কোনো তুমি হয়তো চামড়ায় তুমি কোনো সুপারফিশিয়াল একটা চিমটি দিলে অথবা টাচ করলে অথবা একটু কাতুকুতু দিলে, আমরা যেটাকে বলি টিকলিং, স্ট্রেচিং করলে, তাহলে এগুলা যে মেকানো কোনো কম্প্রেশন করলে, প্রেসার দিলে, এগুলো সবই হচ্ছে মেকানো রিসিপ্টর স্টিমুলেশন হবে।
থার্মোরিসেপ্টরস হচ্ছে থার্মো মানেই তো বুঝতে পারছো যে thermal condition, that is temperature, which detect changes in temperature detecting cold and others warm. কোনো টেম্পারেচার চেঞ্জ সেটা কোল্ড হতে পারে, সেটা ওয়ার্ম হতে পারে। তাহলে গরম বা ঠান্ডা যেটা ডিটেক্ট করে যে রিসেপ্টর সেটা হচ্ছে থার্মো রিসেপ্টরস। নোসিসেপ্টর কারা? পেন রিসেপ্টর, যারা হচ্ছে আমাদের টিস্যু ড্যামেজকে ডিটেক্ট করে তারা হচ্ছে নোসিসেপ্টর। যেমন তোমাকে যদি এখন একটা ইনজেকশন পুশ করা হয় তাহলে অবশ্যই টিস্যু ড্যামেজ হবে। একটু সামান্য যদি চিমটি কাটি তাহলেও একটু হলেও সামান্য ওখানে টিস্যু ওখানে ড্যামেজ হবে। এরপরে যদি আঙ্গুল কেটে যায় সেক্ষেত্রেও টিস্যু ড্যামেজ হবে। তাহলে এই যে টিস্যু ড্যামেজ হলেই তুমি পেন অনুভব করবে, তাহলে সেটাকে আমরা বলছি নোসিসেপ্টর। তো নোসিসেপ্টর হচ্ছে which detect damage occurring in the tissue। তাহলে এটা কি ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, কেমিক্যাল ড্যামেজও হতে পারে। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর হচ্ছে আমাদের রেটিনায় আছে রডস এন্ড কোন, যারা হচ্ছে লাইটকে ডিটেক্ট করে। ঠিক আছে, তাহলে which detect light on the retina of the eye, যেমন হচ্ছে রডস এন্ড কোন, এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। কেমো রিসেপ্টর হচ্ছে আমাদের কোনো কেমিক্যালস ডিটেক্ট করে। which detect টেস্ট, যেমন টেস্ট তুমি লবণ দিলে জিহ্বায়, আমাদের টেস্ট হচ্ছে টেস্ট বাড, আমাদের টাঙে আছে টেস্ট বাড, টেস্ট বাড হচ্ছে টেস্ট রিসেপ্টর। লবণ দিলে সে কিন্তু বুঝলো। তারপর তুমি একটা বিটার, কোনো ধরো মেট্রোনিডাজল দিলে তিতা বিটার, সেটাও সে ডিটেক্ট করতে পারবে। মিষ্টি দিলে সুইট গ্লুকোজ, সেটা সে ডিটেক্ট করতে পারছে। তাহলে এগুলো হচ্ছে কেমো রিসেপ্টর। তারপরে হচ্ছে নোজে যে আমাদের অলফ্যাক্টরি এপিথেলিয়াম, সেটা হচ্ছে নোজের আমাদের অলফেকশন মানে আমাদের গন্ধের রিসেপ্টর। এনি মানে টাইপ অফ ভালো গন্ধ খারাপ গন্ধ ডিটেক্ট করতে পারে। তারপরে অক্সিজেন লেভেল ইন দ্য আর্টেরিয়াল ব্লাড, যেমন পেরিফেরাল কেমো রিসেপ্টর গুলা, যেমন ব্রঙ্কিয়াল ট্রি, আমাদের ট্রাকিয়া ব্রঙ্কিয়াল ট্রিতে যে রিসেপ্টর গুলো আছে পেরিফেরাল কেমো রিসেপ্টর, তারা অক্সিজেন লেভেলকে ডিটেক্ট করতে পারে। অসমোলারিটি, যেমন অসমো রিসেপ্টর আছে হাইপোথ্যালামাসে, তারা আমাদের বডি ফ্লুইডের অসমোলারিটি ডিটেক্ট করতে পারে। সেরকম কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আমাদের ডিটেক্ট করতে পারে। আমাদের কেমো সেন্সিটিভ এরিয়া আছে, হ্যাঁ, যেটা হচ্ছে কোথায় আছে, মেডালায় কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন মানে বেড়ে গেলে সে রিসেপ্টর উদ্দীপনা হয়। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের বডির ভিতরে আছে কেমো রিসেপ্টর, যারা হচ্ছে কেমিক্যালস, আমাদের বডির কোনো কেমিক্যালস ডিটেক্ট করতে পারে, সেগুলোকে আমরা বলছি কেমো রিসেপ্টরস। আচ্ছা, এখন এই যে মেকানো রিসেপ্টরস, এগুলো যেগুলো পড়ালাম এগুলোর সব এক্সাম্পল গুলা এখন দেখো। অনেক সময় বলে যে, অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে যে মেকানো রিসেপ্টরস এর কয়েকটা নাম বলো, হ্যাঁ, কেমো রিসেপ্টরের কয়েকটা নাম বলো, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টরের কয়েকটা নাম বলো, হ্যাঁ, নোসিসেপ্টরের নাম বলো। তখন একটা দুইটা তোমরা এখানে আমি এতগুলো দিয়ে রাখছি, এতগুলো তোমাদের শিখতে হবে না, আমি জাস্ট তোমাদের একটু দিলাম যে তোমরা একটু দেখো কিছু কয়েকটা নাম তোমাদের মুখস্থ করতে হবে। যেমন মেকানো রিসেপ্টর হচ্ছে স্কিন টেকটাইল সেন্সিটিভিটি, যে সারফেস অফ দ্য বডিতে থাকে। ফ্রি নার্ভ এন্ডিং, এক্সপান্ডেড টিপ এন্ডিং, মার্কলস ডিস্ক, তারপরে স্প্রে এন্ডিং যেমন রাফিনিস এন্ডিং, encapsulated endings, Mischner's corpuscles, hair end organs, deep tissue তে থাকে কি free nerve endings, the Raffinis endings, encapsulated endings, Pacinius corpuscles, মাসলের ভিতরে থাকে মাসল স্পিন্ডল গলজি টেন্ডন রিসেপ্টর, যখন আমরা ব্যায়াম করি বা কোনো দৌড়ানো কোনো মুভমেন্ট পোস্টার, এখানে হচ্ছে মাসল স্পিন্ডল গলজি টেন্ডন রিসেপ্টর গুলা সেন্সিটিভ হয়। এরপরে হচ্ছে হিয়ারিং এ হচ্ছে এই যে সাউন্ড রিসেপ্টর অফ ককলিয়া, যেমন আমরা বলি যে হেয়ার সেলস, ইকুইলিব্রিয়াম ভেস্টিবুলার রিসেপ্টর, এগুলো আমাদের তোমরা সব জানো। আর্টেরিয়াল প্রেসারে ব্যারো রিসেপ্টরস অফ দ্য ক্যারোটিড সাইনাস এন্ড অ্যাওর্টা। থার্মো রিসেপ্টর হচ্ছে কোল্ড রিসেপ্টর, ওয়ার্ম রিসেপ্টর। নোসিসেপ্টর হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর রডস এন্ড কোন। কেমো রিসেপ্টরস হচ্ছে টেস্ট বাড,
স্মেলের জন্য olfactory epithelium, আর্টেরিয়াল অক্সিজেনের জন্য অ্যাওর্টিক অ্যান্ড ক্যারোটিড বডিজ এটসেট্রা। মানে এগুলা সব এক্সাম্পল, এগুলো তোমরা দেখবে গাইটনে দেখবে, গাইটন, ঠিক আছে, গাইটন থেকে এগুলো সব নেওয়া হয়েছে, গাইটন খুলে পড়ে দেখবে, এগুলো সব গাইটন থেকে নেওয়া হয়েছে। যে রিসিপ্টারে কিছু ছবি দেখো, তোমরা একটু ধারণা করতে পারবে। এই যে এইটা ফ্রি নার্ভ এন্ডিং, তারপরে এক্সপান্ডে, এগুলো সবই মেকানো রিসিপ্টার। প্যাসেনিয়ান কার্পাসলস, রাফেনিজ এন্ডিং, যে মাসল স্পিন্ডেলটা তোমরা একটু ইলাবোরেটলি পড়বে, মাসল স্পিন্ডেল আমরা এটা একটু ইলাবোরেটলি পড়াবো। হ্যাঁ, এগুলা সবই হচ্ছে তোমার মেকানো রিসিপ্টার্স। আচ্ছা, রিসিপ্টার্স অ্যাজ এ বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। ক্লাসে আচ্ছা, receptor as a biological transducer, তাহলে transducer is a structure which transform one kind of energy into another. Transducer আমরা তোমরা অনেক ইউজ করো, তাহলে ট্রান্সডিউসার হচ্ছে একটা স্ট্রাকচার যেটা ট্রান্সফর্ম করবে one kind of energy into another form. The receptor হচ্ছে একটা behave like a transducer, তাহলে সেও ট্রান্সডিউসারের মতন বিহেভ করে, যেটা হচ্ছে এনি টাইপ অফ ফিজিক্যাল আর মেকানিক্যাল এনার্জিকে ট্রান্সফর্ম করে ইলেকট্রিক্যাল এনার্জিতে, ঠিক আছে। তাহলে রিসিপ্টর বিহেভ লাইক ট্রান্সডিউসার। এরা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে রিসিপ্টরকে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলে, তাহলে ট্রান্সডিউসার বলতে কি বুঝো? তাহলে ট্রান্সডিউসার বলতে আমরা বুঝি যেটা হচ্ছে ট্রান্সফর্ম করে ওয়ান কাইন্ড অফ এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম। তাহলে রিসিপ্টরকে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়। কেন রিসিপ্টরকে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়? কারণ রিসিপ্টর হচ্ছে বিহেভ লাইক ট্রান্সডিউসার and transmit any type of physical energy into an electrical, যে কোনো ধরনের ফিজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল যে কোনো ধরনের তুমি স্টিমুলেশন দাও না কেন, আলটিমেটলি সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয়। আচ্ছা, ডিফারেন্স বিটুইন রিসিপ্টর পোটেনশিয়াল এন্ড অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে রিসিপ্টর পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্সটা অনেক সময় রিটেনে আসে এবং ভাইভাও জিজ্ঞেস করা হয় যে রিসিপ্টর পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়াল তোমরা জেনারেল ফিজিওলজি মানে সেলুলার ফিজিওলজি আমরা যেটা বলি তোমরা পড়ে আসছো। তাহলে রিসিপ্টর পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়ালের বেসিক ডিফারেন্সটা কি? রিসিপ্টর পোটেনশিয়ালটা হচ্ছে ওই একই ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল চেঞ্জেস, হ্যাঁ, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এখানেও সেল মেমব্রেন ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল চেঞ্জেস হয়, হ্যাঁ, কিন্তু রিসিপ্টর পোটেনশিয়ালটা হচ্ছে স্ট্যাটিক, নন প্রোপাগেটেড, এটা প্রোপাগেশন হয় না, ওখানে স্থির হয়ে থাকে। রিসিপ্টর পোটেনশিয়াল কখনোই প্রোপাগেটেড না, স্থির হয়ে থাকে, স্টেশনারি, কিন্তু গ্রেডেড, আমরা বলি গ্রেডেড মানে ধাপে ধাপে, একটু স্টিমুলেশন দিলে একটু স্টিমুলেশন হয়, একটু আরেকটু বাড়ালে আরেকটু স্টিমুলেশন হয়, একটু গ্রেডেড টাইপের আছে। তাহলে এটাও মেমব্রেন আমাদের সেলের ভিতরে কি নেগেটিভ না পজিটিভ? সেলের ভিতরে নেগেটিভ, সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ, সেলের ভিতরে হচ্ছে নেগেটিভ কম্পেয়ার টু দা এক্সটেরিয়র, মানে বাইরের তুলনায় সেল হচ্ছে নেগেটিভ। তাহলে কোনো স্টিমুলেশন দিলেই সে তখন তার নেগেটিভিটিটা চেঞ্জ হয়ে যায়, সে পজিটিভিটির দিকে চলে যায়। এই যে পজিটিভ কোনো স্টিমুলেশন, ধর আমি একটা চিমটি দিলাম অথবা কোনো কিছুটা টাচ করলাম, তখনই কিন্তু রিসিপ্টরের নেগেটিভিটিটা সেলের ভিতরে, রিসিপ্টরের ভিতর যে নেগেটিভিটি সেটা চেঞ্জ হয়ে সে তখন পজিটিভিটির দিকে চলে যায়, সেটাকে আমরা বলছি রিসিপ্টর পোটেনশিয়াল। মানে তার when any type of stimulus excite the receptor, its immediate effect is to change the membrane electrical potential of the receptor. This change is potential is called receptor potential. আর অ্যাকশন পোটেনশিয়াল তো আমরা পড়ে আসছিলাম একই, the rapid changes of membrane potential followed by a return towards the resting membrane potential is called action potential. তাহলে আমরা অ্যাকশন পোটেনশিয়ালে পড়ে আসছিলাম যে rapid changes of the membrane potential, পোটেনশিয়ালের যে নেগেটিভিটি থেকে সেটা পজিটিভিটির দিকে চলে যায়, যেটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন, কনসিস্ট অফ ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, তারপরে হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এই নিয়ে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। কিন্তু রিসিপ্টর পোটেনশিয়াল আবার এরকম না যে তার আবার
কি ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, রেস্টিং স্টেজ এরকম কিছু নাই। তারপরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে স্টেশনারি, মানে স্থির হয়ে থাকে, এটা নন প্রপাগেটেড বাট গ্রেডেড। তাহলে বাট গ্রেডেড এটা আমি আসছি, এটা বুঝাচ্ছি ছবি দেখে, যে এটা সিঁড়ির ল্যাডার, মানে সিঁড়ির মতন, এটা আস্তে 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 এটা ম্যাগনিটিউড রেইজ করে। আর অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে প্রপাগেটরি বাট নন গ্রেডেড, এটা কখনো গ্রেডেড সিঁড়ির মতন ধাপে 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 এটা এরকম গ্রেডেড না, এটা প্রপাগেশন হয়, কারণ নার্ভের মধ্যে দিয়ে অ্যাকশন পটেনশিয়ালটা কি প্রপাগেটেড হয়। তাহলে এটা অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে প্রপাগেটরি অ্যান্ড নন গ্রেডেড। ইট ডাজ নট ফলো অল অন নান ল, যে একদম ম্যাক্সিমাম স্টিমুলেশন দিলে যে ম্যাক্সিমাম রেসপন্স করবে রিসিপ্টর পটেনশিয়াল, সেরকম না। কিন্তু অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে অল অফ নান ল ফলো করে। ইট হ্যাজ নো রিফ্লেক্টরি পিরিয়ড, এটার কোনো রিফ্লেক্টরি পিরিয়ড নাই। কিন্তু ইট হ্যাজ রিফ্লেক্টরি, অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে রিফ্লেক্টরি পিরিয়ড, মানে হচ্ছে যে যখন সে অ্যাকশন পটেনশিয়ালে থাকবে তখন যদি তুমি তাকে রি-এক্সাইট করো তখন কোনো রেসপন্স পাবে না, এটাই অ্যাকশন পটেনশিয়ালের ধর্ম। কিন্তু এরকম কোনো কিছু রিসিপ্টর পটেনশিয়ালের মধ্যে নাই। তাহলে নট এফেক্টেড বাই লোকাল অ্যানেস্থেটিক্স, কোনো লোকাল অ্যানেস্থেটিক্স দিয়ে এটা ব্লক করা যায় না, কিন্তু অ্যাকশন পটেনশিয়ালকে ব্লক করা যায়। ইট ইজ এফেক্টেড এনি ব্লক দ্য কন্ডাকশন, এই যে আমাদের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অ্যাকশন পটেনশিয়ালকে স্টপ করে দেওয়া হয়, কোনো পেইন আমরা অনুভব করতে পারি না অ্যানেস্থেসিয়া দিলে, কারণ হচ্ছে এখানে ব্লক করে দেওয়া হচ্ছে। The production of receptor potential does not depends on action potential. তাহলে রিসেপ্টর পটেনশিয়ালটা কখনোই অ্যাকশন পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে না, কিন্তু অ্যাকশন পটেনশিয়াল সবসময় রিসেপ্টর পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে। আগে রিসেপ্টর পটেনশিয়াল হবে, তারপরে অ্যাকশন পটেনশিয়াল হবে। তাহলে রিসেপ্টর পটেনশিয়াল কখনোই অ্যাকশন পটেনশিয়ালের উপর ডিপেন্ড না, কিন্তু অ্যাকশন পটেনশিয়াল ডিপেন্ডস অন রিসেপ্টর পটেনশিয়াল। রিসেপ্টর পটেনশিয়াল যখন থ্রেশহোল্ড লেভেলে যাবে, থ্রেশহোল্ড লেভেল বলতে তো তোমরা জানো যে না, যে লেভেলে গেলে অ্যাকশন পটেনশিয়াল সেট আপ হয়, সে লেভেলটাকে আমরা বলছি থ্রেশহোল্ড লেভেল। তাহলে থ্রেশহোল্ড লেভেলে রিসেপ্টর পটেনশিয়াল গেলেই অ্যাকশন পটেনশিয়াল সেট আপ হয়ে যায়, তখনই এটা প্রপাগেটেড হয়ে যায়। তাহলে রিসেপ্টর এটা মানে রিসেপ্টর পটেনশিয়াল আমরা বলি যে মোর দেন 10 মিলিভোল্টের কাছে চলে গেলেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হয়ে যায়। তাহলে ইনক্রিজ স্টিমুলেশন ইনক্রিজ ম্যাগনিটিউড অফ রিসেপ্টর পটেনশিয়াল, তুমি যত স্টিমুলেশন দিবে এটার ম্যাগনিটিউড রেজ করবে, যেমন এই যে ছবিটা, এটার ম্যাগনিটিউড, এই যে ম্যাগনিটিউডটা রেজ করবে, আবার একটু স্টিমুলেশন দাও আর একটু বাড়বে, আবার দাও আবার বাড়বে। এই যে এটাকে আমরা বলি গ্রেডেড, যে সামান্য একটু স্টিমুলেশন দিলে হলো, আরেকটু ম্যাগনিটিউড বাড়াও আর হবে, আরেকটু তুমি স্টিমুলেশন দাও আর একটু বেশি জোরে দাও, তাহলে মানে 10 মিলিভোল্টের উপরে চলে গেলে তখন এটা অ্যাকশন পটেনশিয়াল হয়ে যাবে, তখন এটা প্রপাগেটেড হয়ে যাবে। তাহলে এটা ছিল নন প্রপাগেটেড স্টেশনারি বাট গ্রেডেড। এই যে গ্রেডেড দেখো ল্যাডার টাইপ, এটা সামান্য স্টিমুলেশন দিলা, তারপর আরেকটু বেশি দিলা, তারপর আরো বেশি দিলা, এরপরে এটা একদম থ্রেশহোল্ড লেভেলে চলে গেছে, এটা থ্রেশহোল্ড লেভেলে চলে গেল, তারপরে এটা একদম অ্যাকশন পটেনশিয়াল হয়ে গেল। এই যে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, তারপরে হচ্ছে রেস্টিং স্টেজ। তাহলে এটা একটা প্যাসিনিয়ান কর্পাসলস, এটা একটা রিসেপ্টর, মেকানো রিসেপ্টর, এবং কানেক্টেড বাই দ্য অ্যাফারেন্ট নার্ভ, এটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ। তাহলে দেখো একটা রিসেপ্টরের সাথে অ্যাফারেন্ট নার্ভ কানেক্টেড থাকে, যখন রিসেপ্টরের মধ্যে কোনো স্টিমুলেশন দেওয়া হয় তখন এটা গ্রেডেড পটেনশিয়াল ডেভেলপ করে, গ্রেডেড। স্টেশনারি স্থির, মানে এটা নন প্রপাগেটেড বাট গ্রেডেড। তারপরে এটা যখন থ্রেশহোল্ড লেভেলে যাবে তখন অ্যাকশন পটেনশিয়াল সেট আপ হবে, এবং এটা অ্যাফারেন্ট নার্ভে দিয়ে এটা কন্ডাক্টেড হয়ে ব্রেনে চলে যাবে, ব্রেন বা স্পাইনাল কর্ডে চলে যাবে। তাহলে frequency of discharge of action potential is proportionate to the magnitude of receptor potential.
ওকে, সরি ফর ইন্টারপ্রিটেশন। জয়েন করেছো তোমরা সবাই? জয়েন করেছো? হ্যালো হ্যালো Yes, ma'am. হ্যালো। জি ম্যাডাম, জি ম্যাম, করছি। সবাই জয়েন করছে। আচ্ছা, সবাইকে জয়েন করতে বলো। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ রিসিপ্টার পোটেনশিয়াল নিয়ে পড়ছিলাম। তারপরে ডেফিনেশন অফ রিসিপ্টার পোটেনশিয়াল। ডেফিনেশনটা কি হচ্ছে? দ্য ইনিশিয়াল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি which is stationary non propagated but graded is called receptor potential or generator potential. তাহলে রিসিপ্টার হোয়াট ইজ রিসিপ্টার পোটেনশিয়াল যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাই তাহলে তোমার অ্যান্সার কি হবে? The initial electrical activity which is stationary non propagated but graded is called receptor potential. আর রিসিপ্টার পোটেনশিয়ালে আরেকটা নাম তোমাকে ভাইভাতেও জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে রিসিপ্টার পোটেনশিয়ালে আরেকটা নাম কি? তোমার অ্যান্সার হবে এটার আরেকটা নাম হচ্ছে জেনারেটর পোটেনশিয়াল। তাহলে রিসিপ্টার পোটেনশিয়ালের ডেফিনেশনটা আমরা জানলাম, ঠিক আছে? এটা বলেছি, হ্যাঁ। এবং কিভাবে রিসিপ্টার potential generated করা যায়? By mechanical deformation, by chemical application, by change of temperature, by electromagnetic radiation. ঠিক আছে, তাহলে এটা আমি নিয়েছি হচ্ছে সিসি চ্যাটার্জি থেকে। এখানে তোমাদের সিসি চ্যাটার্জি পড়তে হবে। গাইটনে তোমরা রিসিপ্টরের প্রপার্টিজ নার্ভাস সিস্টেমের প্রপার্টিজ গুলা গাইটনে পাবে না বা অন্য কোনো বইয়ে পাবে না, হ্যাঁ। এটা সিসি চ্যাটার্জি থেকে নার্ভাস সিস্টেমের প্রপার্টিজ গুলা, স্পেশালি প্রপার্টিজ গুলা পড়তে হয়। ওকে, তাহলে সিসি চ্যাটার্জি থেকে প্রপার্টিজ গুলা তোমরা ইলাবোরেটলি পড়বে। তাহলে প্রপার্টিজ অফ রিসিপ্টার, একটা রিসিপ্টরের প্রপার্টিজ কি কি আছে? রিটেনের কোশ্চেন। তাহলে মেনশন দ্য প্রপার্টিজ অফ রিসিপ্টার, এক্সপ্লেন এনি টু অফ দেম। তাহলে তোমার রিসিপ্টার প্রপার্টিজ প্রত্যেকটা নাম তোমাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে, এবং যে কোনো দুইটা রিসিপ্টারের প্রপার্টিজ ইল্যাবোরেটলি বলতে হবে। যে কোনো দুইটা রিসিপ্টারের প্রপার্টিজ ইল্যাবোরেটলি তোমাকে লিখতে হবে। তুমি এক লাইন লিখে ফেললা বা শেষ করে ফেললা, তাহলে নাম্বার কম পাবা। যেটা এক্সপ্লেইন করতে হলে একটু লিখতে হয়, সেই ধরনের প্রপার্টিজ গুলা তোমরা বেছে নিবে, সেই ধরনের প্রপার্টিজ গুলাকে সিলেক্ট করবে, ঠিক আছে? এক দুই লাইনে যেখানে লেখা আছে সেইগুলা একটু অ্যাভয়েড করবে। তাহলে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি, তারপরে রিলেশন উইথ স্ট্রেংথ অফ স্টিমুলাস, মুলারস ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জিজ, প্রজেকশন, ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন, রিক্রুটমেন্ট, অ্যাডাপ্টেশন, ইনহিবিশন, এগুলো হচ্ছে প্রপার্টিজ অফ রিসিপ্টার। এই নামগুলো সম্পূর্ণই ভাবে তোমরা মুখস্থ করবে, প্রত্যেকটা নাম। প্রপার্টিজ অফ রিসিপ্টার কি কি আছে? তোমার ভাইবার কোশ্চেন যে রিসিপ্টার প্রপার্টিজ গুলা বলো, তাহলে রিসিপ্টার প্রপার্টিজ গুলা বলতে হবে, এই নামগুলা বলতে হবে। এখন তোমাকে যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা মুলারস লটা বলো, অথবা আচ্ছা ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন বলতে কি বুঝো, ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি কি, যে কোনো একটা হয়তো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। অ্যাডাপ্টেশন কি, রিক্রুটমেন্ট কি, ঠিক আছে? তাহলে সবগুলার নাম এবং তার এক্সপ্লেনেশন জানতে হবে। আচ্ছা, ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি এটা আগেই বলে ফেলছি যে রিসিপ্টার মানে বিভিন্ন ধরনের তার সেন্সিটিভিটি, বিভিন্ন ধরনের রিসিপ্টারের বিভিন্ন ধরনের সেন্সিটিভিটি আছে। যেমন টাচের জন্য টাচ, ভাইব্রেশনের জন্য ভাইব্রেশন, প্রেসারের জন্য প্রেসার রিসিপ্টার, কোল্ডের জন্য কোল্ড, ওয়ার্মের জন্য ওয়ার্ম, পেইনের জন্য পেইন। তাহলে এটা হচ্ছে ইচ রিসিপ্টার ইজ সেন্সিটিভ টু এ স্পেসিফিক স্টিমুলাস। এক একটা রিসিপ্টার তার
নির্দিষ্ট করা, তার রিসেপ্টরের স্টিমুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট করা, ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি রিলেশন উইথ স্ট্রেংথ অফ দ্য স্টিমুলাস। তাহলে তুমি স্ট্রেংথ যত বাড়াবে তার ডিসচার্জ তত বাড়তে থাকবে, সেটা হচ্ছে রিসেপ্টরের একটা প্রপার্টিজ। As strength increases, the frequency of discharge rises and sensation becomes more intense. ধরো তোমাকে আমি হালকা করে একটু চিমটি দিলাম, তুমি কম ব্যথা পেলে, কিন্তু জোরে যদি চিমটি দেই তুমি অনেক ব্যথা পাবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে রিলেশন উইথ দ্য স্ট্রেংথ অফ স্টিমুলাস, তুমি কত স্ট্রেংথে স্টিমুলেশনটা দিচ্ছ। তারপর হচ্ছে মুলারস ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জিজ, এটাও একই ধরন, একই কথা, ওই এক ঘুরে পিছে একই কথা। ইচ রিসেপ্টর অরিজিন উইথ ইস এফারেন্ট নার্ভ ট্রান্সমিট অনলি ওয়ান মডালিটিস অফ সেন্সেশন। যেমন পেইন, পেন রিসেপ্টর শুধুমাত্র পেন রিসেপ্টরের সাথে অ্যাটাচ থাকবে এফারেন্ট নার্ভ, যে সে শুধু পেইনকেই ক্যারি করে নিয়ে যাবে, ঠিক আছে। পেন রিসেপ্টর হচ্ছে পেনের সাথে যে এফারেন্ট নার্ভটা কানেক্টেড থাকে সে ট্রান্সমিট করবে শুধুমাত্র পেইন সেন্সেশন। তাহলে ইচ রিসেপ্টর অরিজিন উইথ ইটস এফারেন্ট নার্ভ ট্রান্সমিট অনলি ওয়ান মডালিটি অফ সেন্সেশন, এটাকে আমরা বলছি মুলারস ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জিজ। তাহলে মুলারস ল, তো এটা কিন্তু অনেক সময় ভাইভাতে কমনলি জিজ্ঞাসা করা হয়, মুলারস ল কি? ম্যাডাম ওইটার সাথে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটির ডিফারেন্সটা কি, মানে মুলারস ল এর সাথে? এটা হচ্ছে যে একটা রিসেপ্টর তার সাথে যে এফার নার্ভটা মানে কানেক্টেড থাকে সে ওয়ান টাইপ অফ সেন্সিটিভিটি ক্যারি করে, মানে স্পেসিফিক ক্যারি করে, স্পেসিফিক সেন্সিটিভিটি ক্যারি করে। আর ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি হচ্ছে যে রিসেপ্টর, এক একটা রিসেপ্টর এক এক ধরনের এক এক ধরনের স্টিমুলেশন রিসিভ করে। কেউ করে পেন রিসিভ, কেউ করে টাচ রিসিভ, কেউ করে প্রেসার, কেউ করে ওয়ার্ম, কেউ করে কোল্ড। মানে মুলারটা হচ্ছে এটা হচ্ছে রিসিভ করাটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি। আর মুলারস ল স্পেসিফিক নার্ভ এনার্জি নার্ভটা ক্যারি করে নিয়ে যাচ্ছে, নার্ভ ক্যারি করে নিয়ে যাচ্ছে মানে একটা নার্ভ স্পেসিফিক টাইপ অফ সেন্সিটিভিটি। হ্যাঁ, এখানে নার্ভের কথাটা চলে আসতেছে। আচ্ছা আচ্ছা। And action potential, it AP হচ্ছে action potential. Action potential developed from a pressure receptor causes sensation of pressure, not of warmth or cold. তাহলে যে action potential, যে প্রেসার, আমি যে প্রেসার রিসেপ্টরকে যদি আমি প্রেসারাইজ করি তাহলে কিন্তু তুমি প্রেসার অনুভব করবে। তোমাকে আমি চাপ দিলাম, কোনো তোমার আঙ্গুলে চাপ দিলাম, তোমার শরীরে বা হাতে চাপ দিলাম, তার প্রেসার সেন্সিটিভিটি হচ্ছে। এখানে তুমি কোনো কোল্ড বা ওয়ার্ম অনুভব করবে না। এটাকে আমরা বলছি ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিজ। হ্যাঁ, ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিজ। The sensation perceived due to impulse generated in the receptor depends upon the specific part of the brain they ultimate activate. মানে হচ্ছে আমাদের রিসেপ্টরের ডক্ট্রিনটা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেন্সেশনটা কোথায় যায়, ব্রেনে যায়। সেন্সেশনটা কোথায় যায়, ব্রেনে যায়। তাহলে ব্রেনই আসলে বলে দিবে যে তুমি কি অনুভব করছো। তোমার শরীর থেকে যদি ব্রেন সরিয়ে ফেলি তারপর যদি রিসেপ্টরকে যদি আমি স্টিমুলেশন দেই, তুমি কিছুই বুঝতে পারবে না যে কি এটা কি ওয়ার্ম না কোল্ড, এটা কি প্রেসার নাকি পেইন নাকি ভাইব্রেশন, তুমি কিছুই অনুভব করতে পারবে না। তাহলে আলটিমেটলি আমাদের এই যে এই ইম্পালস যেটা রিসেপ্টর থেকে জেনারেটেড হচ্ছে, আলটিমেটলি এটা চলে যাচ্ছে ব্রেইনে, এবং ব্রেইনই সেটা বলে দিচ্ছে এটা কি ধরনের সেন্সেশন। এরপরে হচ্ছে এটা বলতে কি কিছু কিছু মানুষ আছে তাদের হলো সেন্সেশন অনুভূতিটা নাই, মানে সেন্সেশন নাই, বিশেষ অনেকের ক্ষেত্রে পেইন, অনেকের ক্ষেত্রে কোল্ড, মানে ওদের ক্ষেত্রে কি সেম ব্রেইনের ওই রিসেপ্টরটা থাকে না, নাকি থাকে কিন্তু মোটর ইম্পালসটা কাজ করে না? হ্যাঁ, এটাই তো এজিং প্রসেসে যেমন দেখা যায়। হ্যাঁ, আফটার 70 ইয়ার্স 80 ইয়ার্স অনেকের হচ্ছে ডিজেনারেশন হয়, ব্রেনের ডিজেনারেশন হয়, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অনেকে আছে না বাই বার্থ। হ্যাঁ, বাই বার্থ তো হতে পারে যদি মাইলেশনটা না হয়, ব্রেনের মাইলেশন না হয়।
ঠিক আছে, হ্যাঁ এটাও হচ্ছে ডিফেক্ট। ম্যাম এই ক্ষেত্রে কি তাহলে নরমাল এখানে যদি পার্সনের মতো ডিজেনারেশন হয়ে যায়, এখানে কি নরমাল না এটা তো পার্সনের মতো অ্যাবনর্মালিটি, ঠিকই স্টিমুলেশন অবশ্যই অ্যাবনর্মাল, এটা ম্যাম ডিজিজ মানে কন্ডিশনে পাবে। স্টিমুলেশনটা যাবে ব্রেনে ঠিকই যাবে কিন্তু কোনো ধরনের অ্যাকশন হবে না কোনো পরবর্তীতে অ্যাকশন যখন হবে না। এটা লিমিট ক্রস করবে কোনো ধরনের ক্ষতি বা অন্য কিছু হবে। হ্যাঁ, এই জন্যই তো যখনই আমাদের ব্রেন কর্টেক্স আমি যখন পড়াবো তখন বুঝবে যে ব্রেনের প্রত্যেক এক একটা এরিয়া এক একটা ভাবে ডিজাইন করা, এবং ওখানে ওইটাকে ব্রেনের ওই নির্দিষ্ট এরিয়াকে যদি আমি ড্যামেজ করে দিই তখনই বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই ব্রেনের এরিয়াটার ফাংশন কি ছিল। দেখা গেল আমি ড্যামেজ করে দিলাম, তখন সে আর একটা জিনিস ধরে সে বলতে পারছে না এই জিনিসটা কি পাথর নাকি এটা কি মানে ওয়েট অ্যান্ড শেপ অ্যান্ড ফর্ম অফ দ্য অবজেক্ট, এটা কি পাথর নাকি এটা পানি, এটা লিকুইড নাকি এটা গ্যাস, সে কিছুই এটা বলতে পারছে না। ঠিক আছে, তাহলে ব্রেনের এরিয়াটাই অ্যাকচুয়ালি ব্রেনই হচ্ছে সবকিছুর জন্য রেসপন্সিবল। Projection হচ্ছে when any part of the sensory pathway stimulated, conscious sensation is referred to the location of the receptor and is called the law of projection. তাহলে আমাদের একটা রিসিপ্টর, তারপরে সেন্সরি নার্ভ মানে অ্যাফারেন্ট নার্ভ, তারপরে সেটা চলে গেল স্পাইনাল কর্ডে অথবা ব্রেনে চলে গেল। এখন এই পাথওয়ের যে কোনো জায়গায় তুমি যদি কোনো সেন্সেশন দাও, স্টিমুলেশন দাও, স্টিমুলেশন দিলে ব্রেন তো সেটা বলবে যে স্টিমুলেশনটা কোথা থেকে আসতেছে, এবং ব্রেনই সেটাকে লোকেট করবে, ব্রেনই সেটাকে ডিটেক্ট করবে, করে ওই রিসিপ্টারে হচ্ছে সে সংবাদটা পাঠিয়ে দিবে। রিসিপ্টার হচ্ছে বলবে যে হ্যাঁ আমি এই সংবাদটা পেলাম, রিসিপ্টারকে সে সংবাদটা পাঠাবে। এটাই হচ্ছে প্রজেকশন। এটার এক্সাম্পল যেমন আমরা বলি ফ্যান্টম লিম্ব, ধরো কারো অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার ডান হাতটা ইনজুর্ড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অ্যাম্পুটেশন করতে হচ্ছে, ডান হাতটা হয়তো কবজি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে ডান হাত, এটাকে আমরা বলি অ্যাম্পুটেড লিম্ব। হ্যাঁ, অ্যাম্পুটেশন মানে কেটে ফেলা, ডান হাতের অর্ধেক মানে কবজি এলবো জয়েন্ট পর্যন্ত ধরো কেটে ফেলে দিয়েছে। এখন ওই এলবোতে ধরো তারও 6 মাস পরে মানে সে যখন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাওয়ার পরে ওই কাটা জায়গায় তুমি যখন কোনো সেন্সেশন দিবা, ধরো একটা চিমটি দিলা, তখন কিন্তু তার ব্রেন ওই রিসিপ্টার এরিয়াতে হচ্ছে সেন্সেশনটা পাঠাবে, মোটর সেন্সেশন যেটাকে আমরা বলছি মোটর, অ্যাকচুয়ালি মোটরটা আসে, মোটরটা এসে রিসিপ্টারকে বলবে যে এই সেন্সেশনটা আসছে, তাহলে তুমি ব্যথা অনুভব করবে। হ্যাঁ, তখন দেখা যাবে তুমি মনে হচ্ছে কি তোমার হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে, অ্যাকচুয়ালি কোনো আঙ্গুল নেই, কোনো আঙ্গুলের অস্তিত্বই নেই, কিন্তু মনে হচ্ছে যে আমার আঙ্গুল ব্যথা করছে, কিন্তু আমার আঙ্গুল তো নাই। তো সেটাকে আমরা বলছি ফ্যান্টম লিম্ব, এটার এক্সাম্পল হচ্ছে ফ্যান্টম লিম্ব। ঠিক আছে, প্রজেকশনের। তাহলে if a cortical area is stimulated for impulse from the left hand, the subject receptor pain in the left hand, not in the head. তাহলে তুমি রিসিপ্টরে যেখানে স্টিমুলেশন দিচ্ছ অলওয়েজ হচ্ছে ব্রেন সেটা ডিটেক্ট করে, এবং ডান হাতের জন্য ডান হাত, বাম হাতের জন্য বাম হাত, এবং সেটার লোকেশন আমরা রিসিপ্টরের লোকেশন যেখানে, সেখানে গিয়েই সে সেখানে সংবাদটা পাঠিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে প্রজেকশন। মানে ব্রেন বলছে হাত আছে বাট আসলে হাত নাই। হ্যাঁ, তার হাত ছিল কিন্তু হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে, এখন সে পেন অনুভব করছে, তার সে ব্যথা পেয়েছে, কিন্তু তার মনে হচ্ছে যে হাতের আঙ্গুলগুলোর মধ্যে ব্যথা অনুভব করছে, কারণ ব্রেন তো রিসিপ্টরের মধ্যে গিয়ে সেন্সেশনটা ট্রান্সমিট করে দিচ্ছে, রিসিপ্টরে ট্রান্সমিট করতেছে, সে তার রিসিপ্টরের লোকেশন যেখানে ছিল ওই জায়গায় সে তার সেন্সেশনটা অনুভব করছে, এটাই হচ্ছে প্রজেকশন। তারপরে হচ্ছে ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন মানে তুমি আলাদা করতে পারবে, তোমাকে কি জোরে ব্যথা দেওয়া হচ্ছে
নাকি আস্তে ব্যথা দেওয়া হচ্ছে, তোমার একটা গরম পানি, 1 কাপ গরম পানি, হ্যাঁ, এটা তুমি হাত দিয়ে বুঝতে পারো, একটু দেখলে যে হ্যাঁ এটা কুসুম কুসুম গরম, তুমি তোমার ওয়ার্ম রিসিপ্টর বলে দিচ্ছে এটা কুসুম কুসুম গরম। আবার যদি বেশি গরম হয়, তুমি হাত ডুবালে দেখলে যে অনেক বেশি গরম, তোমার হাত তুমি সরিয়ে ফেললে, তাহলে তোমার ওয়ার্ম রিসিপ্টর ডিটেক্ট করে ফেললো যেটা অনেক বেশি গরম। তাহলে এই যে একটা ডিসক্রিমিনেশন করতে পারলে যেটা হালকা গরম নাকি অনেক বেশি গরম, এই যে জিনিসটাকে আলাদা করতে পারা সেটাই হচ্ছে ডিসক্রিমিনেশন, আলাদা করতে পারছো, ইন্টেন্সিটি, তীব্রতা আলাদা করতে পারছো, তাহলে ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন। The intensity of stimuli is transmitted to the brain by variation of the frequency of action potential generated by the particular receptor. রিসেপ্টরটাই তো কিন্তু হচ্ছে সব এগুলা ডিটেক্ট করছে, and variation in the number of receptor achieved, কত সংখ্যক রিসেপ্টর এখানে ইনভলভ হচ্ছে। The magnitude of a sensation is the power of the intensity of stimulus. কত শক্তিশালী সেন্সেশন হবে সেটা হচ্ছে তার ইন্টেন্সিটিটা কত বেশি, স্টিমুলাসের ইন্টেন্সিটি কত বেশি সেটার উপরে ডিপেন্ড করছে। রিক্রুটমেন্ট হচ্ছে যে ধরো তুমি তোমার হাতে আমি একটু হালকা করে প্রেসার করলাম, তুমি একটা প্রেসার অনুভব করলে, তাহলে একটা সেন্সেশন হলো প্রেসার সেন্স। এখন আমি জোরে প্রেসার দিলাম, অনেক জোরে তোমার হাতে প্রেসার দিলাম, এখানে কিন্তু প্রেসার রিসিপ্টর অনেকগুলা রিসিপ্টর এখানে ইনভলভ হয়ে গেল, অনেকগুলা রিসিপ্টর এখানে ইনভলভ হয়ে গেল, এবং তখন তারা তোমার ব্রেনে সেন্সেশন পাঠাচ্ছে যে তুমি অনেক জোরে, তোমাকে প্রেসার দেওয়া হয়েছে, তাহলে এখানে নাম্বার অফ রিসিপ্টর হচ্ছে এখানে ইনভলভ হয়ে গেল, যে অনেকগুলা রিসিপ্টর তখন যে ইনভলভ হয়ে গেল সেটাকে আমরা বলছি রিক্রুটমেন্ট, মানে সে রিক্রুট করলো, অনেকগুলো রিসিপ্টরকে নিয়ে আসলো। তাহলে according to the strength of the stimuli the number of sense organ are activated, but when the strength is increased, যখন তুমি স্ট্রেংথ ইনক্রিজ করলা তখন অনেক সংখ্যক রিসিপ্টর স্টিমুলেশন হলো। when the strength is increased a large number of receptors are recruited, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন তো তোমরা এগুলা নার্ভ ফাইবারও পড়ে আসছো, তারপরে এতেও পড়ে আসছো, কার্ডিয়াক মাসেলও পড়ে আসছো, যে কিছুক্ষণ স্টিমুলেশন দিতে থাকলে তারপরে আর কোনো স্টিমুলেশন, এরপর যখন সেকেন্ড স্টিমুলেশন, কিছুক্ষণ স্টিমুলেশন দিলা তুমি, ধরো 2 মিনিট ধরে স্টিমুলেশন দিলা, তারপরে যখন আবার স্টিমুলেশন দিতে যাবো তখন দেখবা যে আর স্টিমুলেশন নিচ্ছে না, আস্তে করে স্টিমুলেশনটা ডিক্লাইন হয়ে যায়, কমে যায়, স্টিমুলেশনটা কমে যায়। তাহলে এই যে কমে যে গেল, এটা হচ্ছে রিসিপ্টর নিজেকে ওই তুমি যা প্রথম স্টিমুলেশনটা দিয়েছিলা সে নিজেকে ওই স্টিমুলেশনে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলে, তাহলে এটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন। If a sensory organ is stimulated for some time, then the frequency of discharge from that organ is gradually decline, আস্তে আস্তে তার যে রেসপন্স যেটা করবে আস্তে আস্তে কমতে থাকে। The organ is gradually decline though the constant stimulation is continued. তুমি কনস্ট্যান্ট কারেন্ট দিচ্ছ, কনস্ট্যান্ট স্টিমুলেশন দিচ্ছ, এরপরেও কিন্তু কোনো রেসপন্স তুমি পাচ্ছ না, তাহলে এইটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ অ্যাডাপ্টেশন। ইনহিবিশন হচ্ছে যে আমাদের ইনহিবিটরি, আমরা নিউরোট্রান্সমিটার পড়বো, যে নার্ভ এন্ডিং থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা পড়েছো না, সিনাপসে পড়েছো না, অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার, হ্যাঁ। তাহলে এই যে কিছু আমাদের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হয় নার্ভ এন্ডিং থেকে, তাহলে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেমন হচ্ছে এই যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এই ধরনের ডিসচার্জ যে সমস্ত নার্ভ এন্ডিং গুলা করে, এগুলো আবার কতগুলা একজনের সাথে
একটা সিনাপস তৈরি করে। হ্যাঁ, sometimes efferent inhibitory axon may impinge on the dendrite of receptor. অন্য কোনো ডেনড্রাইটের এক্সনের সাথে ধরো একটা সিনাপস করে ফেলছে, সেটা ইনহিবিটরি ইফারেন্ট নার্ভ। সেই ক্ষেত্রে যদি স্টিমুলেশন দেওয়া হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হলে কি হয়, আলটিমেটলি ওই যে ক্লোরাইড আয়নগুলো ঢুকতে থাকে, নেগেটিভ আয়নগুলো ঢুকতে থাকে, তখন পটাশিয়াম বের হতে থাকে আর নেগেটিভ আয়নগুলো নেগেটিভ ক্লোরাইড আয়ন ঢুকতে থাকে, তখন নেগেটিভিটি বাড়তে থাকে, নার্ভের ভিতরে নেগেটিভিটি বাড়তে থাকে, তখন এটাকে আমরা বলি স্টেট অফ হাইপার পোলারাইজেশন। তখন আর কিন্তু স্টিমুলেশন নার্ভ দেয় না, কোনো স্টিমুলেশন নেয় না। তখন যখন হাইপার পোলারাইজেশন হয়ে যায় তখন কোনো স্টিমুলেশন নেয় না, তখন ইনহিবিশন হয়ে যায়, এটাকে আমরা বলি ইনহিবিশন। তাহলে if such inhibitory, ধরো sometimes efferent inhibitory axon may impinge on the dendrite of the receptor. If such inhibitory axon are stimulated, then these axon inhibit the discharge of receptor, they innervate. তাহলে এই ধরনের ইনহিবিটরি নিউরন যদি রিসেপ্টরকে ইনারভেট করে থাকে তাহলে ডিসচার্জ হবে না, কোনো তুমি কিছু অনুভব করবে না, কোনো কিছুই অনুভব করবে না, সেন্সেশন কিছু বুঝবে না, কারণ এখানে ইনহিবিশন হয়ে যাচ্ছে। তাহলে this process is known as inhibition. তাহলে আমাদের আজকে প্রপার্টিজ পর্যন্ত আমরা গেলাম। আমরা যদি এখন সামারি করি, কি কি পড়লাম আমরা বলো তো? আমাদের কিন্তু হচ্ছে জেনারেল সেন্স আছে আর স্পেশাল সেন্স আছে। হ্যাঁ, আমরা এটা একটু, আমি নেক্সট ক্লাসে আর একটু ভালো করে একটু পড়াবো, জেনারেল সেন্স কি, স্পেশাল সেন্স কি, এটা একটু বলবো, একটু বলতে হবে। আবার সোমাটিক সেন্সও আছে। সোমাটিক সেন্স কি? সোমা মানে তো বডি থেকে সেন্স নিয়ে যায়। জেনারেল সেন্স হচ্ছে অ্যাজ এ হোল জেনারেল সেন্স গুলা, আর স্পেশাল সেন্স হচ্ছে আমরা যে পঞ্চেন্দ্রিয় বলি না, যে দেখা, তারপরে হচ্ছে শোনা, গন্ধ, টেস্ট, তারপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম, এগুলো হচ্ছে স্পেশাল সেন্স। তাহলে আমরা হচ্ছে জেনারেল সেন্স গুলো এতক্ষণ পড়লাম, যেমন পেইন, টাচ, টেম্পারেচার, হ্যাঁ, প্রেসার, ভাইব্রেশন, এগুলো হচ্ছে সবই জেনারেল সেন্স। তাহলে আমরা হচ্ছে রিসিপ্টরের ডেফিনেশন পড়েছি, রিসিপ্টরের ডেফিনেশন পড়েছি। এরপরে হচ্ছে মডালিটিস অফ সেন্সেশন বলতে কি বুঝো, বিভিন্ন ধরনের যে পেইন, টাচ, সাইট, হ্যাঁ, ভাইব্রেশন, প্রেসার, ওয়ার্ম, কোল্ড, এগুলো হচ্ছে মডালিটিস অফ সেন্সেশন। হোয়াট ইজ লেভেল লাইন প্রিন্সিপাল, এটা পড়লাম। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিসিপ্টরের ক্লাসিফিকেশনে আরেকটা আছে, এটা জ্ঞানঙে অবশ্য আছে, এটাও তোমরা একটু দেখতে পারো, এটাও অনেক সময় তোমাদের বইয়ে আছে লেখা, এক্সটেরোসেপ্টর, এন্টেরোসেপ্টর। আমি লিখি নাই, তোমরা লিখতে পারো, মানে অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিবিউশন, এক্সটেরোসেপ্টর, এন্টেরোসেপ্টর। এক্সটেরোসেপ্টর যেটা বডি সারফেস এলাকায় থাকে, যেমন কিউটিনাস রিসেপ্টর, তারপর টেলোরিসেপ্টর অফ দ্য ভিশন, অডিশন, অলফ্যাকশন, টেস্ট, এগুলো হচ্ছে টেলোরিসেপ্টর। আর ইন্টারোসেপ্টরস হচ্ছে যেটা আমাদের বডির পজিশনকে ডিটেক্ট করে, বডির পজিশন, যেমন হচ্ছে মাসল, স্পিন্ডল, গলজি টেন্ডন, এগুলো হচ্ছে এন্টেরোসেপ্টর। তোমরা যখন প্রোপিওসেপ্টর পড়েছিলে না, যখন এক্সারসাইজের সময় তোমরা রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ, তখন প্রোপিওসেপ্টরস পড়েছিলাম। প্রোপিওসেপ্টরস গুলো মাসল, টেন্ডন, জয়েন্ট এখানে থাকে। আর থাকে হচ্ছে ভিসারো রিসেপ্টর, যেমন ভিসেরাতে থাকে, যেমন কেমো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, অসমো রিসেপ্টর, এগুলো ভিসেরাতে থাকে। আর আমি হচ্ছে এখানে সেন্সরি রিসেপ্টরের টাইপস পড়িয়েছি, ম্যাকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নসিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, কেমো রিসেপ্টর, এগুলোর প্রত্যেকটার কিছু কিছু এক্সাম্পল এবং এগুলোর এক্সপ্লেনেশন গুলা পড়বে। এই যে ক্লাসিফিকেশন রিসেপ্টর গুলা। এরপর হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলতে কি বুঝো, যে রিসেপ্টরকে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার কেন বলে, ডিফারেন্স বিটুইন দ্য রিসেপ্টর পোটেনশিয়াল এন্ড অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে রিসেপ্টর পোটেনশিয়াল ডেফিনেশনটা কি সেটা আমরা পড়েছি, যে রিসেপ্টর পোটেনশিয়াল আসলে ডেফিনেশনটা কি ডেফিনেশন। তা প্রপার্টিজ, রিসেপ্টরের প্রপার্টিজ গুলা কি, রিসেপ্টরের সমস্ত প্রপার্টিজ গুলো আমরা নাম পড়লাম এবং তাদের সম্পর্কে জানলাম। তাহলে আজকে
ঘন্টা এই পর্যন্ত তোমাদের ক্লাস শেষ হলো। হ্যাঁ, এরপরে আমি নেক্সট ক্লাস হচ্ছে ট্র্যাক পড়াবো। ট্র্যাক নেক্সট ক্লাস আমাদের ট্র্যাক থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস সোমবার 7:30টায় হবে। ওকে, জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আর কোনো আসসালামু কোশ্চেন আলাইকুম আছে? কোশ্চেন আছে কোনো? তাহলে আমি লিভ করছি। হ্যাঁ।